তুমি আমাকে বাঁচাও। এই দুষ্ট মেয়েটা আমাকে নিয়ে যাবে আর নিয়ে খেয়ে ফেলবে। তারপর মিনা পাকা আম পেড়ে তার বাড়িতে নিয়ে যায়, আর এইভাবেই পাকা আমের পতন ঘটে। আজ আমি অনেক খুশি। আজ যেন আমি নতুন রূপে সেজেছি। কি যে সুন্দর লাগছে আমাকে, ভাবতেই আমার অবাক লাগছে। একদম যেন সবার চেয়ে আলাদা। আমার গা থেকে কি যে সুন্দর সুগন্ধ বের হচ্ছে। আমার যে এত খুশি লাগছে, বলতেই পারবো না। আজ আমার সুগন্ধে সবাই মুগ্ধ হয়ে যাবে। এসব বলতে বলতে পাকা আম নিজে নিজেই খুশি হচ্ছিল, আর কিছুক্ষণ পর কাঁচা আমকে বলতে থাকে। কি রে, তুই এই গাছে থেকে কি করবি? আজ যে আমাকে কত সুন্দর লাগছে। তোর দিকে কে তাকাবে? সবাই তো আমার দিকেই তাকিয়ে থাকবে। আমাকে নিয়ে সবাই প্রশংসা করবে। দেখ, আজ আমাকে কত সুন্দর লাগছে। আর তুই তো সেই আগের রূপেই রয়েছিস। তোর গায়ের রং আর গাছের পাতার রং তো একই। আর সেই কারণে তোকে তো কেউ দেখতেই পাবে না। তুমি কেন আমাকে এভাবে বলছো? তুমি আর আমি তো একই জিনিস। তোমার নাম যা, আমার নামও তাই। তুমি একটু আগে পেকেছো বলে তো অহংকার কেন করছো? তুমি তোমার রূপ নিয়ে অনেক অহংকার করছো। এত অহংকার করো না। কিছুদিন পর আমিও তো পেকে যাব, তখন দেখতে তোমার মতোই আমি হব। শোনো, নিজের রূপ নিয়ে এত অহংকার করা ভালো না। আমরা তো একই গাছের ফল। আরে থামো থামো, তুমি চুপ থাকো। তোমার ভাষণ আমার শোনা লাগবে না। তুমি আমাকে উপদেশ দিতে এসো না। আমি তোমার কেউ না। একবার তোমার দিকে তাকিয়ে দেখো, আর আমার দিকে তাকিয়ে দেখো। তারপর বড় বড় বলিও। আমি এত সুন্দর হয়েছি বলে তোমার খুব হিংসা হচ্ছে, তাই না? আমার এত সুন্দর রূপ দেখে তোমার মনে সহ্য হচ্ছে না, তাই তুমি আমাকে এত কথা শোনাচ্ছ। তুমি এইভাবে কেন বলছো? আমি এরকম কিছুই ভাবিনি। আমি নিজেকে নিয়ে কখনোই অহংকার করি না, কেননা আমি যেমন আছি তেমনই ভালো। এইভাবে পাকা আম ও কাঁচা আমের মধ্যে প্রতিদিনই ঝগড়া হতো। একদিন এক টুনি পাখি এসে পাকা আমের ডালে এসে বসলো। এই দুষ্ট টুনি পাখি, কেন আমার ডালের উপর বসলে? তোমার ময়লা লেগে যদি আমার সৌন্দর্য নষ্ট হয়ে যায়, তখন কি হবে? হ্যাঁ, হুশ হুশ, এখান থেকে চলে যাও। আমার ডাল থেকে সরে যাও। পাকা আম, তুমি এমন ভাবে বলছো কেন? টুনি পাখিটা নিশ্চয়ই অনেক ক্লান্ত, তাই তো তোমার ডালে বসে একটু বিশ্রাম নিচ্ছে। টুনি পাখি বন্ধু, তুমি আমার ডালে এসো। আমার ডালে বসে একটু বিশ্রাম নাও। আমি তোমাকে কিছুই বলবো না। এরপর টুনি পাখিটা কাঁচা আমের ডালে এসে বসলো, আর টুনি পাখি অনেক খুশি হয়ে যায় আর কাঁচা আমের সাথে অনেক গল্প করতে থাকে। আর তাদের গল্প করতে করতে বেশ কিছুক্ষণ কেটে যায়। এই টুনি পাখি, বলতো কে বেশি সুন্দরী, কাঁচা আম না আমি? আমাকে দেখতে বেশ সুন্দর লাগছে, তাই না টুনি পাখি? আর এই গাছে আমার মূল্যটা সবচেয়ে বেশি, তাই না? আমার কাছে তোমরা দুজনেই সমান। আর তাছাড়া তোমরা তো একই গাছের ফল। তোমার গায়ের রং আগে বদলে গেছে, আর কাঁচা আমের গায়ের রং কিছুদিন পরে বদলে যাবে। এই তো পার্থক্য। এত কথা বাদ দাও। তোমাদের দুজনেরই মূল্য আমার কাছে সমান। টুনি পাখির কথাগুলি পাকা আমের একদমই সহ্য হয় না, আর টুনি পাখির কথাগুলি শুনে পাকা আম ভীষণ রেগে যায়। আমি সব বুঝে গেছি।
কাঁচা আম তোকে তার ডালে বসতে দিয়েছে বলে তুই ওর পক্ষ নিয়ে কথা বলছিস। তুই সত্য কথা বলিস আর নাই বলিস, আমি তো জানি আমি কাঁচা আমের থেকে অনেক বেশি সুন্দরী। আর তোর কাছ থেকে আমার সার্টিফিকেট নিতে হবে না। দুষ্ট টুনি পাখি, যা তুই এখান থেকে দূর হ আমার চোখের সামনে থেকে। পাকা আম, তুমি কেন এমন করে বলছো? আমি কারো পক্ষ নিয়ে কথা বলছি না, যেটা সত্য সেটাই বলেছি। সেটা তোমার কাছে খারাপ লাগলেও আমার কিছু করার নেই। এই কথা বলে টুনি পাখি সেখান থেকে চলে যায়। পাকা আম, তুমি কেন টুনি পাখিকে এভাবে বললে? নিজেকে নিয়ে এত অহংকার করো না বন্ধু। পাকা আম, তুমি মনে রেখো অহংকার হচ্ছে পতনের মূল। এই কাঁচা আম, তোর প্যাকপ্যাকানি বন্ধ করবি? আমার কানটা জ্বালাপালা হয়ে গেল। তোর এই প্যাক আমার ভালো লাগছে না। একদম চুপ থাক, তোর কোনো কথাই আমি শুনবো না। এই বলে পাকা আম কাঁচা আমকে আবারও কথা শোনাতে লাগলো। আর এভাবে ঝগড়া করে দুই আমের দিন কেটে যেতে লাগলো। একদিন ছোট্ট একটা শিয়ালিনীর মেয়ে এসে গাছের নিচে বসে কান্না করছিল। এ কি মিনা, তুমি এভাবে কান্না করছো কেন? কি হয়েছে তোমার? আমি কারো সাথে কথা বলবো না, আর আমি আমার মায়ের কাছেও ফিরে যাব না। সে তো বুঝলাম, কিন্তু তোমার হয়েছে কি আমাকে বলো। তোমার মা তোমার সাথে কি করেছে? মা আমাকে বকেছে, অনেক বকেছে। আমি বাড়িতে কাউকে না বলে সবগুলি মিষ্টি খেয়ে ফেলেছি, আর তার জন্য মা আমাকে অনেক বকেছে। তোমার মা তো তোমাকে ভালোর জন্যই বকেছে। কাউকে না বলে কোনো কিছু নেওয়াকে চুরি বলে, আর চুরি করা তো মহাপাপ। তোমার মা এখন যদি নিষেধ না করতো, তুমি বড় হয়ে আরো বিপদে পড়তে। আর তুমি যে একসাথে এতগুলো মিষ্টি খেয়েছো, তাতে করে তোমার শরীরটাও খারাপ হতে পারতো। তুমি মন খারাপ করো না, তাড়াতাড়ি বাড়ি চলে যাও, না হলে তোমার মা খুব দুশ্চিন্তা করবে। না না মিনা, তুমি এই কাঁচা আমের কথা শোনো না। তুমি যা করেছো একদম ঠিক করেছো। তোমার মা তোমাকে একটুও ভালোবাসে না। যদি তোমায় ভালোবাসতো তাহলে কি তোমায় বকতো? ওই কাঁচা আম তো দেখতে খারাপ, তাই তোমাকে খারাপ খারাপ বুদ্ধি দিচ্ছে। এই পাকা আম, তুমি এভাবে বলছো কেন? মিনা, তুমি আমার কথা শোনো। তোমার মা তোমাকে অনেক ভালোবাসে। তোমাকে বকা দেওয়ার ফলে সেও কষ্ট পাচ্ছে। তুমি বাড়ি চলে যাও, যে দেখো তোমার মাও তোমাকে নিয়ে অনেক দুশ্চিন্তা করছে। কাঁচা আমের কথা শুনে মিনা বাড়ি চলে যায়। আমি যে কেন মেয়েটাকে বকতে গেলাম। মিনা মনে হয় অনেক কষ্ট পেয়েছে। না জানি মেয়েটা রাগ করে কোথায় গেছে। এ কি মিনা, মা তুই চলে এসেছিস? মিনা, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দে মা। আর আমাকে রেখে চলে যাস না মা, তোকে আর বকা দিব না। না মা, আমার ভুল হয়েছে, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি তোমাকে না বলে আর কখনো কোনো কিছু খাবো না, আর তোমাকে একা রেখে কোথাও যাব না। তুমি একটু দাঁড়াও, আমি আসছি। এই বলে মিনা আবারও সেই আম গাছের নিচে চলে আসে। কাঁচা আম, তুমি অনেক ভালো, তুমি সত্যি কথাই বলেছো। আমার মা আমাকে অনেক ভালোবাসে, আর আমার মা আমাকে বকা দিয়ে অনেক কষ্ট পেয়েছে। এই দুষ্ট পাকা আম, তুমি অনেক খারাপ। তুমি আমাকে মিথ্যা কথা বলে ভুল বোঝাচ্ছিলে। আমার মা আমাকে অনেক ভালোবাসে, বুঝেছো? আর তুমি তো পেকে গেছো। এবার আমি তোমাকে নিয়ে আমার মাকে খেতে দিব, বুঝেছো? মিনার এই কথা শুনে পাকা আম অনেক ভয় পেয়ে যায়। কাঁচা আম বন্ধু, তুমি আমাকে বাঁচাও। এই দুষ্ট মেয়েটা আমাকে নিয়ে যাবে আর নিয়ে খেয়ে ফেলবে। শোনো পাকা আম, অহংকারের পতন এভাবেই হয়।
বেশি অহংকার করা ভালো না। তুমি আমার আগে দেখেছো বলে তোমার অনেক অহংকার ছিল। তুমি আমার সাথে তোমার রূপের বড়াই করেছো, কিন্তু তুমি একবারও ভাবোনি যে আমার আগেই সবাই তোমাকে খাবে। কিন্তু এখন আমি তোমাকে দেখে একদমই হাসি ঠাট্টা করব না, কারণ আমি জানি একদিন আমারও তোমার মতোই অবস্থা হবে। আমিও কারো খাবার হয়ে যাব। এরপর মিনা পাকা আমকে পেড়ে তার বাড়িতে নিয়ে যায়, আর এইভাবেই পাকা আমের পতন ঘটে। ওই যে দেখো, দেখে মনে হচ্ছে ওই হাড়ির মধ্যে কোনো বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসছে। মনে হচ্ছে ওই হাড়িতে কারো বাচ্চা ভাসিয়ে দিয়েছে। এই বাচ্চাটাকে আমাদের ভাসমান বাড়িতে নিয়ে আসো। আর কাঁদিস নে মা, তুই আর কাঁদিস নে। তোর বাবাকে এই ঝড় বৃষ্টির মধ্যে পাঠালাম বাহিরে তোর জন্য খাবারের ব্যবস্থা করতে। কে জানে সে এই ঝড় বৃষ্টির মধ্যে বাহিরে কি করছে। আমার যে আর ভালো লাগছে না, খুবই দুশ্চিন্তা হচ্ছে। এইদিকে মেয়েটা খিদের যন্ত্রণায় কান্নাই করে যাচ্ছে। আয় মা, আমার কোলে আয়। মারে, আর কাঁদিস না। আমি যে তোকে নিয়ে এখন কোথায় যাব? বাইরে যে অনেক ঝড় বৃষ্টি হচ্ছে। ওই তো দেখছি তোর বাবা আসছে। হাতে তো দেখছি কোনো কিছুই নেই। তাহলে কি মেয়েটার জন্য কোনো খাবার আনেনি? ওগো, তুমি এত দেরি করলে কেন? মেয়েটা যে খিদের যন্ত্রণায় ছটফট করছে। ওর কান্না আমি কিছুতেই থামাতে পারছি না। শেফা, আমি কি ইচ্ছে করে খালি হাতে এসেছি? আমি কোনো খাবারের ব্যবস্থা করতে পারিনি। আমি কোথাও থেকেও একটু টাকার ব্যবস্থা করতে পারিনি। বাহিরে যে অনেক ঝড় বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যে কে আমাকে টাকা ধার দেবে বলো? আমি কতজনের দাঁড়ে দাঁড়ে ঘুরেছি, আর যেভাবে বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে বন্যা হবে। আর বন্যা হলে যে আমাদেরকেও না খেয়ে থাকতে হবে। ওগো, এসব তুমি কি বলছো? এই বৃষ্টিতেই না খেয়ে থাকতে হচ্ছে। বন্যা হলে আমাদের এই নিচু বাড়িটা সবার আগে তলিয়ে যাবে। আমরা কোথায় যাব, কি করব? পাশের গ্রামে বাস করত মন্টু শিয়াল ও মুন্নি শিয়ালিনী। তাদের ছিল ছোট্ট একটি মেয়ে। ওগো, যেভাবে বৃষ্টি হচ্ছে আমাদের কলা বাগানের কি অবস্থা তুমি কি দেখেছো? এভাবে বৃষ্টি হতে থাকলে তো আমাদের কলা বাগানে পানি জমে কলা গাছগুলি নষ্ট হয়ে যাবে, আর আমাদের জমির সবজিগুলিও নষ্ট হয়ে যাবে। তুমি যাও না, সেগুলি গিয়ে একটু মেরামত করো। হ্যাঁ গো, সেটা তো আমি ভেবে রেখেছি। পাশের গ্রামে নাকি বন্যা হয়েছে। আমাদের জমির যে ফসলগুলি হবে সেই ফসলগুলি পাশের গ্রামে বন্যার্থদের বিলিয়ে দেব। আর যে কলা গাছ আছে ওই কলা গাছগুলি কেটে আমরা একটা কলা গাছের বাড়ি বানাবো। হ্যাঁ গো, তুমি তো মন্দ বলনি। পাশের গ্রামে যে বন্যার্থরা আছে তারা না খেয়ে আছে। আমাদের ফসলগুলি দিলে ওরা খেয়ে বেঁচে থাকতে পারবে। আর যদি একটা কলা গাছের বাড়ি করে দেওয়া হয় তাহলে সেই কলা গাছের বাড়িটা তো বন্যার পানিতে ডুববে না, আর তখন আমরা অনেককেই আমাদের বাড়িতে ঠাঁই দিতে পারবো। এরপর মুন্নি শিয়াল ও মন্টু শিয়াল তাদের কলা বাগান থেকে কলা গাছগুলি কাটতে থাকে, আর সেই কলা গাছগুলি কেটে তারা তাদের বাড়িতে নিয়ে আসে। এরপর মন্টু শিয়াল ও তার বউ মুন্নি শিয়ালিনী তাদের বাড়িতে একটা কলা গাছের বাড়ি বানাতে থাকে। আর এমন সময় তাদের গায়ের বাঘিনী চলে আসে। কি রে মুন্নি, এলাম তোদের বাড়িতে একটু লবণ নিতে। আমাকে একটু লবণ দে তো। আর তোরা এটা কি শুরু করেছিস? তোরা দেখছি কলা গাছ দিয়ে আবার ঘর করছিস। তোদের কি মাথা খারাপ হয়েছে নাকি? নিশ্চয়ই তোরা পাগল হয়ে গেছিস। বাঘিনী মামি, পাশের গ্রামে যে বন্যা হয়েছে, পানির যে ভাব আমাদের গ্রামেও পানি চলে আসবে।
এজন্যই তো আমরা ওই কলা গাছের বাড়িটা বানাচ্ছি, যাতে করে আমাদের গ্রামে যদি বন্যা হয় আমরা সবাইকে সাহায্য করতে পারবো। আরে তোদের মাথাটা তো খারাপ হয়ে গেছে, তোরা আবার কলা গাছের বাড়ি বানিয়ে সেগুলি দিয়ে আবার অন্যদের সাহায্য করবি? তোদের এখানে থাকলে আমার মাথাও খারাপ হয়ে যাবে। যাই বাবা, আমার লবণ লাগবে না, আমি বাড়ি চলে যাই। আরে আরে বাঘিনী মামি, তুমি চলে যাচ্ছ কেন? আরে দাঁড়াও, লবণটা তো নিয়ে যাও। এরপর অঝরে বৃষ্টি হতে থাকে আর সেই বৃষ্টিতে পুরো গ্রামে বন্যা হয়ে যায়। ওগো, সত্যি তো দেখি বন্যা হয়ে গেছে। এখন আমাদের ঘরের মধ্যেও পানি ঢুকে গেছে। মেয়েটার কান্না যে আর সইতে পারছি না। ভেবেছিলাম না খেয়ে মরতে হবে, এখন তো দেখছি এই বন্যার পানিতেই ডুবে মরবো। কি করব বলো না, তুমি কিছু একটা করো। ফেফা, তুমি একদম চিন্তা করো না, তুমি মেয়েটাকে নিয়ে বাহিরে চলো, গিয়ে দেখি যদি কিছু একটা ব্যবস্থা করতে পারি। ওগো, বাহিরে এত পানি, বন্যায় আমাদের ভাসিয়ে নিয়ে যাবে। মেয়েটাকে নিয়ে এখন কোথায় যাব, কি করব? আমার মেয়েটা 2 দিন ধরে না খেয়ে আছে। এভাবে চলতে থাকলে যে আমার মেয়েটা মরে যাবে। আমরা এখন কোথায় যাব? হে সৃষ্টিকর্তা, আমাদেরকে সাহায্য করো। বউ, তুমি আর কেঁদো না, তুমি একটু শান্ত হও। আমরা আমাদের মেয়েকে মরতে দেব না, তুমি একটু চুপ করো। আমি ভেতরে গিয়ে দেখি কিছু একটা ব্যবস্থা করতে পারি কিনা। আমরা 2 জন যদি মরেও যাই, তবুও আমরা আমাদের মেয়েকে মরতে দিব না। আমাদের মেয়েটাকে এই হাড়ির মধ্যে রেখে দাও। এই হাড়িটা নিশ্চয়ই জলে ভাসবে। এই হাড়িতে আমার মেয়ে থাকলেও ডুবে মরবে না, কিন্তু আমাদের সাথে থাকলে যে আমাদের সাথেই মরে যাবে। আমরা না বেঁচে থাকলেও কারো না কারো হাতে পড়বে, আমাদের মেয়েটা বেঁচে থাকবে। ওগো, আমাদের কলেজার টুকরা সন্তানকে জলে ভাসিয়ে দিলাম, না জানি ও কোথায় যাবে, কি হবে ওর। আল্লাহ, তুমি আমাদের সন্তানকে রক্ষা করো। হ্যাঁ গো, আমাদের কলা গাছের বাড়িটি তো বানানো হয়েই গেছে। শুনেছি পাশের গ্রামে নাকি বন্যায় পুরো গ্রাম ডুবে গেছে। চলো আমরা আমাদের এই কলা পাতার বাড়িটি নিয়ে আমরা পাশের গ্রামের সমস্ত বন্যার্থদের সাহায্য করি। আর আমাদের গ্রামের অনেক নিচু জায়গাও তলিয়ে গেছে, আমরা সমস্ত গ্রামবাসীকে ডেকে বলি, আর আমরা তাদেরকে সাহায্য করব। চলো। হ্যাঁ গিন্নি, কথাটা তুমি ঠিকই বলেছ। আমাদের গায়ের নদীগুলি টইটুম্বর হয়ে গেছে, আবার নিচু জায়গাগুলিতেও বন্যার পানি চলে এসেছে। চলো আমরা এক্ষুনি সবাইকে গিয়ে সতর্ক করি। ভাইয়েরা, ভাবিরা, আপনারা চলুন। আমরা কলা গাছ দিয়ে একটা কলা গাছের ভাসমান বাড়ি বানিয়েছি। আপনারা আমাদের সাথে আমাদের কলা গাছের বাড়িতে থাকবেন। গ্রামে আজকের মধ্যেই বন্যা হবে, না হলে যে সবাই ডুবে মরবেন। আরে মুন্নি ভাবি, মন্টু ভাই, তোমরা না হয় পাগল হয়েছো। আমরা কি তোমাদের মতো পাগল হয়েছি নাকি? যদি বন্যার পানি আসে বন্যায় ডুবে মরবো। তোমাদের মতো পাগলের কথা শুনে ওই কলা গাছের ভাসমান বাড়িতে যেতে চাই না। এর কিছুক্ষণ পরেই পুরো গ্রামে অনেক বৃষ্টি হতে থাকে আর বৃষ্টির পানিতে পুরো গ্রাম এরপর সেই জাদুই পালক থেকে অনেক বড় একটা সোনার হাঁস হয়ে যায়। আরে মিনা, ববি, এই সোনার হাঁসের মধ্যে তো দেখছি সবকিছুই সোনা, সোনার ডিম, এত সোনা। গ্রামে বাঘ ও বাঘিনী তার একমাত্র মেয়ে ববিকে নিয়ে বসবাস করত। তাদের ছিল সুখের সংসার। ও বাবা, বাবা, আজকে না আমাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা? তাড়াতাড়ি চলো, আমরা সবাই মিলে এখন ঘুরতে যাব। এরপর বাঘের পরিবার রাস্তা দিয়ে হাঁটছিল, এমন সময় একটা গাড়ি এসে তাদের অ্যাক্সিডেন্ট করে চলে যায়। তোমরা কে কোথায় আছো? আমার বাবা মাকে বাঁচাও, আমার বাবা মা মরে যাবে। বাবা মা, তোমরা আমাকে ছেড়ে চলে গেলে, এখন আমি কার কাছে
মা ববি, তোর বাবা মা মরে গেছে, তাতে কি হয়েছে? আমি তো আছি। তোর মামা যতদিন আছে ততদিন তোকে দেখে রাখবে মা। তুই আমার সাথে চল। একা একা এই বাড়িতে কি করে থাকবি? মামা, ও মামা, আমি আমার বাবা মার কাছে যাব। বাবা মার কথা খুব মনে পড়ছে। আমার বাবা মা কেন আমাকে রেখে চলে গেল? ববি, মা, তোমার মা বাবা নেই তাতে কি হয়েছে? আমরা তো আছি। আমি তোমাকে মায়ের আদরেই বড় করব। তুমি আমার সাথে চলো। হ্যাঁ মামি, আমি বাড়িতে একা একা কি করে থাকবো? আমার যে ভীষণ ভয় লাগে। আমাকে তোমাদের সাথে নিয়ে যাও, আমি তোমাদের সাথে চলে যাব। এরপর ববি তার মামা মামির সাথে তার মামার বাড়িতে চলে যায়। আর তার মামার মেয়ে ছিল খুবই দুষ্টু এবং হিংসুটে। সে ববিকে দেখেই ভীষণ রেগে যায়। মা, এই মেয়েটাকে, তুমি এই মেয়েটাকে কেন এনেছো? ওকে আমার একদমই সহ্য হচ্ছে না। ওকে দেখতে ইচ্ছে করছে না। মা টিনা, ও তোমার ফুপির মেয়ে। ওর বাবা মা মরে গেছে। ও অনেক ভালো মেয়ে। ওর সাথে মিলেমিশে খেলা করবে। এখন থেকে তুমি মনে করবে ও তোমার আপন বোন। যদি কখনো ওর সাথে দুষ্টুমি করেছো তাহলে কিন্তু তোমাকে আমি দুষ্টুমির জন্য শাস্তি দেব। ও কখনোই আমার বোন হতে পারে না মা। ওকে বাড়ি থেকে বের করে দাও। আর ওর জন্য আমাকে শাস্তি পেতে হবে? ওর সাথে আমি কখনোই খেলবো না। আরে এই মেয়ে, তুই আমার বিরিয়ানি খাচ্ছিস কেন? বিরিয়ানি আমার অনেক পছন্দ। বিরিয়ানি আমার মা আমার জন্য রান্না করেছে। তোকে আমি এই বিরিয়ানি খেতে দেব না। তুমি আমার সাথে এমন করছো কেন বোন? আমি তো তোমার বোন হই। তুমিও আমার সাথে বিরিয়ানি খাবে। আসো আসো। আমি কখনোই তোকে বিরিয়ানি খেতে দেব না। এই বিরিয়ানি আমার। আমি এটা নিয়ে চলে যাব। এরপর টিনা ববি থেকে বিরিয়ানি নিয়ে চলে যায়। আমার যে খুব খিদে পেয়েছে। বোন আমার থেকে বিরিয়ানি নিয়ে চলে গেল। আমার বাবা মা নেই বলে আমাকে কেউ ভালোবাসে না। কি রে মা ববি, এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে তোর? মামি, বোন আমার থেকে আমার বিরিয়ানিটা নিয়ে চলে গেছে। বোন আমাকে বিরিয়ানি খেতে দেবে না। আমার যে ভীষণ খিদে পেয়েছে। বোন আমাকে একদমই সহ্য করতে পারে না মামি। ও আচ্ছা, টিনা তাহলে তোকে বিরিয়ানি খেতে দেয়নি। এর জন্য ওকে শাস্তি ভোগ করতে হবে। আমি এক্ষুনি গিয়ে ওকে বোঝাচ্ছি। এই মেয়েটা যে কবে ভালো হবে একদমই ববিকে সহ্য করতে পারে না। এরকম বদমেজাজি স্বভাবের জন্য আমি কোথাও গিয়ে শান্তি পাই না। টিনা, আমি ববিকে বিরিয়ানি খেতে দিয়েছি আর তুই ববি থেকে বিরিয়ানি নিয়ে এসেছিস। তুই ওর সাথে এমনটা কেন করলি? এর জন্য তুই বাড়ি থেকে বেরিয়ে যাবি। বাড়ির উঠোনে গিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকবি। তুমি ওই মেয়েটার জন্য আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছ মা। আমি কখনো এটা ভুলবো না। ওই মেয়েটাকে আমার সহ্যই হয় না। ও আসার পর থেকে তুমি আমাকে একদমই ভালোবাসো না। আরে তোর এই বদমেজাজ নিয়ে আর পারি না। তোকে যেটা বলেছি সেটাই কর। এক্ষুনি বেরিয়ে যা বলছি। এরপর টিনা বাড়ি থেকে রাগ করে বেরিয়ে যায়। আর বাড়ি থেকে বেরিয়ে সে রাস্তার মোড়ে কান ধরে দাঁড়িয়ে থাকে। আরে এই শেফার দুষ্টু মেয়েটাকে দেখছি কান ধরে রাস্তায় দাঁড় করিয়ে রেখেছে। বেশ হয়েছে, এত দুষ্টু মেয়েকে শাস্তি দেওয়াই উচিত। বোন বোন, তোমার হাতে ওগুলো কি? ওগুলো তো মনে হচ্ছে মিষ্টি। আমার যে মিষ্টি খেতে বেশ ভালো লাগে। আমাকে একটা মিষ্টি দাও না ওখান থেকে। আরে, তোকে আমি মিষ্টি দেব না। তোর জন্য আমাকে শাস্তি পেতে হয়েছে। তুই আমার আপন বোন না। তোকে তো আমি কখনোই মিষ্টি দেব না। জোজা কোথাকার, এখান থেকে যা। আমার খাবারের উপরে ভাগ বসিয়েছিস। তোকে কিভাবে শাস্তি দিতে হয় এটা আমি জানি। এখন মাও তোকে শাস্তি দেবে। দেখ, আমি হাঁড়িটা ফেলে দিয়েছি। এখন আমি মাকে বলবো এটা তুই ফেলেছিস। মা, মা, কোথায় গেলে? দেখো, ববি আমার মিষ্টি হাঁড়ি ভেঙে ফেলেছে। ও মা, ববিকে শাস্তি দাও। ও মা, দেখো দেখো, ববি মিষ্টির হাঁড়িটা ইচ্ছে করে ভেঙে ফেলেছে। আমার কাছে মিষ্টি খেতে চেয়েছিল। আমি বলেছি আমি তোকে মিষ্টি দেব না। মা এসে মিষ্টি দেবে। আরো আমার উপর জিদ করে সব মিষ্টি নষ্ট করেছে। মামি, ও মামি, বোন মিথ্যে কথা বলছে। মিষ্টির হাঁড়িটা বোনই ভেঙে ফেলেছে ইচ্ছে করে, আমাকে শাস্তি পাওয়াবে বলে। ববি, এখন তো দেখছি
তুই টিনার থেকে বেশি দুষ্টু। তুই এই মিষ্টির হাঁড়িটা কেন ভেঙে ফেললি? এর জন্য তোকেও শাস্তি পেতে হবে। এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যা বলছি। কোথায় যাবি সেটা আমি জানি না। এই বাড়িতে আর কখনোই ফিরে আসবি না। তোকে অনেক আদর দিয়ে বাদর বানিয়েছি। মামি, আমাকে এভাবে তাড়িয়ে দিও না মামি। তোমরা ছাড়া আমার কেউ নেই। আমি কার কাছে যাব বলো? আমার বাবা মা তো মরে গেছে। তুই কোথায় যাবি সেটা আমি কিচ্ছু জানি না। অনেক দুষ্টু হয়েছিস। এরপর ববি মন খারাপ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। বাবা, মা, তোমরা আমাকে ছেড়ে চলে গেলে। মামিও বাড়ি থেকে বের করে দিল। আমার যে গহীন জঙ্গলের মধ্যে খুব ভয় লাগছে। আমি এখন কোথায় যাব? আমার যে যাওয়ার মতো কোনো জায়গা নেই। আরে এই মেয়ে, তুমি এই গহীন জঙ্গলের মধ্যে বসে বসে কাঁদছো কেন? তোমার কি হয়েছে? ও বাবা, এটা তো দেখছি পরী। পরী, তুমি দেখতে অনেক সুন্দর। জানো, আমার মামি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আর আমার বাবা মাও অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমার যে যাওয়ার মতো কোনো জায়গা নেই। তুমি আমাকে একটু সাহায্য করো না। আমি কোথায় যাব? ও আচ্ছা, তাহলে তো তোমার মনে অনেক কষ্ট। আমি তোমাকে সাহায্য করব। এই নাও, আমি তোমাকে এই জাদুর পালকটি দিয়ে দিচ্ছি। তুমি এই পালকের কাছে যেটা চাইবে সৃষ্টিকর্তা তোমাকে সেটাই দিয়ে দেবে। আর তোমার মামির মনের ইচ্ছাও পূরণ করবে। তবে মনে রেখো, যে কোনো একটা ইচ্ছাই এই পালক পূরণ করবে। ও আচ্ছা, ঠিক আছে। কিন্তু আমার মামি যদি এই পালকটা দেখে আমাকে বাড়ি থেকে আবার বের করে দেয়? না, তোমার মামি তোমাকে বাড়ি থেকে বের করবে না। এই পালকটা নিয়ে তোমার মামিকে দিলে তোমার মামি আরো তোমাকে বেশি আদর করবে। এবার বাড়িতে চলে যাও। এই জঙ্গল তোমার জন্য নিরাপদ নয়। কি রে ববি, তোকে না আমি বাড়ি থেকে বের করে দিয়েছি আর বলেছি এই বাড়িতে কখনোই আসবি না। তাহলে তুই কেন এলি? আর হাতে এটা কি নিয়ে এসেছিস? মামি, এটা জাদুই পালক। আমাকে একটা পরী দিয়েছে। এই পালকের কাছে তুমি যেটা চাও সৃষ্টিকর্তা সেটাই দেবে। তোমার মনে যেটা ইচ্ছা বলো, দেখবে এই পালক সেটা দিয়ে দিবে। আরে, এটা কি বলছিস? এই পালক জাদুই পালক? আচ্ছা ঠিক আছে, তাহলে তোর এই জাদুই পালককে আমার জন্য সোনা এনে দিতে বল। অনেক সোনা। আমার একটা সোনার হাঁস চাই। সোনার ডিম পাড়া হাঁস, যেই হাঁসের অনেক সোনার ডিম থাকবে। আচ্ছা ঠিক আছে মামি, আমি জাদুই পালককে এক্ষুনি বলছি। কিন্তু এই জাদুই পালক যে কোনো একটা ইচ্ছাই পূরণ করবে। সে আর কোনো জাদু করতে পারবে না। জাদুই পালক, আমার মামির সোনার হাঁস চাই। সোনার ডিম পাড়া হাঁস তুমি এনে দাও তো দেখি। এরপর জাদুই পালক অদ্ভুত একটি সোনার হাঁস দেয়। মামি, দেখো দেখো, সত্যি একটা সোনার হাঁস হয়েছে। আর এই হাঁসের মধ্যেই হয়তো সোনার ডিম পাওয়া যাবে। আরে আরে, সত্যিই তো, চকচকে সোনার একটা হাঁস। এত সোনা! চল চল, আমরা এই হাঁসের ঘরের মধ্যে গিয়ে দেখি। আরে, এই হাঁসের ঘরের মধ্যে তো দেখছি সবকিছুই সোনা। এই সোফাগুলো চকচক করছে। অনেক সোনার ডিম। আমরা তো এখন কোটিপতি হয়ে যাব। মামি, তুমি তো এখন অনেক সোনা পেয়েছো। তুমি এখন আর আমাকে বাড়ি থেকে বের করে দেবে না বলো? না রে মা, আমি আর কখনোই তোকে বাড়ি থেকে বের করে দেব না। এই সবকিছু তোরই। এই সবকিছু তুই ভোগ করবি রে মা। তোর সরল মনের জন্যই সৃষ্টিকর্তা তোকে এত উপহার দিয়েছে। এখন থেকে আমি আর তোকে কখনোই শাস্তি দেব না। হ্যাঁ বোন, তুমি অনেক ভালো। আমি আমার ভুল বুঝতে পেরেছি। এখন থেকে আমিও তোমাকে ভালোবাসবো। দুই বোন মিলেমিশে থাকবো। আমি আর কখনো তোমার সাথে দুষ্টুমি করব না। হ্যালো আমার ছোট্ট বন্ধুরা, আজকের কার্টুনটা যদি তোমাদের মুখে টুকটুক হাসি আনে তাহলে সাবস্ক্রাইব বাটনটা টিপ দিও। লাইক দিতে কিন্তু ভুলবে না। ওটা দিলে আমি খুব খুশি হই। আর নতুন নতুন মজার কার্টুন দেখতে চাইলে বেল আইকনটা টিং টিং বাজিয়ে দিও। ভালো থেকো, হাসি খুশি থেকো। আমি আবার নতুন কার্টুন নিয়ে আসছি তোমাদের জন্য।